বেস্ট প্র্যাকটিসেসটা হচ্ছে যে যখন গার্মেন্টসের সন্ত্রাস সৃষ্টি হলো তখন দেখা গেল যে সাভারে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা যখন স্ক্রল দেই সেটা ছড়িয়ে পড়ে আশুলিয়াতে, আশুলিয়াটা দেওয়ার পরে মিরপুরে, মিরপুরের তেজগাঁয়ে। তখন একটা সিদ্ধান্ত হলো, টেলিভিশনের এডিটররা মালিকরা বসে সিদ্ধান্ত নিলেন যে এইরকম একটা জায়গায় যখন আগুন ছড়ায় এটাকে আমরা স্ক্রল দিয়ে আরও ছড়িয়ে দেওয়ার দায়িত্বে যাব কিনা। তখন একটা সিদ্ধান্ত হলো যে না, আমরা এটাকে যাব না, আশুলিয়ার ঘটনা আশুলিয়াতেই থাকুক, সাভারের ঘটনা সাভারে, আমরা নিউজ হিসেবে পরে কভার করব, কিন্তু ঘটনা ঘটার সময়ে আমরা অন্তত একটু সংবরণ করব নিজেদের, আমরা এইরকম স্ক্রল দিব না। কারণ এটা এক সাভারের লোক আশুলিয়ারটা দেখে আগুন ধরায়, মিরপুরের লোক তেজগাঁটটা দেখে ধরায়। এটা হলো বেস্ট প্র্যাকটিসেস। ওয়ার্স্ট প্র্যাকটিসেস হচ্ছে 111-এর সময়, বিশেষ করি 111-এর সময় মানে কোত্থেকে গায়েবী ক্যাসেট আসতো, গায়েবী ডকুমেন্ট আসতো, আমাদের দায়িত্বশীল সংবাদপত্রগুলি এবং কোনো কোনো টেলিভিশন চ্যানেল এসব প্রচার করতেন। তার সোর্স কিন্তু কেউ জিজ্ঞেস করতেন না, কারণ তখনকার পরিস্থিতি এরকম ছিল। তো সেই জায়গা থেকে আমরা এখন যাচ্ছি একটা ভালো জায়গায়। মুন্নিকে আমি যেটা বলতে চাই যে জামাতের ওয়েবসাইট একটা সোর্স অফ ইনফরমেশন, সেখানে একটা প্রেস রিলিজ আসলো, সেটা আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। যেটা মোস্তফা ফিরোজ বললেন যে আপনার ডাউট হলে পরে আপনি চেক করবেন, যদি চেক করার পর আপনার মনে হয় তাহলে হরতালের নিউজ দিবেন, নাও দিতে পারেন, এটা কমপ্লিটলি ইয়োর ডিসিশন। আর যদি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই জামাত হচ্ছে জাতি ধ্বংসের একটি দল, তার কোনো নিউজ আমরা দিব না, সেটা আবার সমস্ত এডিটর মিলে আমরা দিতে পারি, কিন্তু সেটা হয়তো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে। কিছু একাডেমিক থিওরি অনুযায়ী আমি যদি কনভিন্স হই যে আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা ফ্যাক্টসের উপর নির্ভর করে, তাহলে সেটা আমাকে দিতে হবে। এডিটোরিয়াল পলিসি অনুযায়ী ওই ফ্যাক্টসের এগেইনস্টে যা যা লড়াই করবার সেটা আমি এডিটোরিয়াল পলিসি অনুযায়ী আমার ডিসিশন নিব, অন্য স্টোরি দিবে। আমি একটু কি যোগ করব যে এখানে বোধহয় একটু জেনারেলাইজ করা হচ্ছে যে আসলে ফ্যাক্টস আমি কি লুকাবো না, একটা জেনারেল সাংবাদিকতার ক্লাসের মতো, কিন্তু আমি কিন্তু পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি, যেখানে নাকি প্রতিদিন আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি জামাতের এই সংগঠনটির বিরুদ্ধে আদালতের, হাইকোর্টের রায়, ঠিক আছে। তো সেখানে একজন সাংবাদিকতার ছাত্রী হিসেবেই আমার প্রশ্ন থাকে, যখন নাকি দেশের বিরোধিতা করার জন্য এই ভার্ডিক্ট দেওয়া হলো এবং সেই ভার্ডিক্টের মধ্যে ওই সংগঠনটিকেও সমানভাবে দোষারোপ করা হচ্ছে এবং সোর্স আমি যখন নাকি জানতে পাচ্ছি না, তখন আমি দিব কি দিব না। আরেকটা জিনিস বাবু ভাই, আপনাদের অনেক সুবিধা আছে যখন মালিক সম্পাদক আপনারা যখন থাকেন, কিন্তু সাংবাদিক যখন নাকি থাকি, যখন আমি না মানে না কিছু যখন মাঠের রিপোর্টারের যখন নাকি এডিটোরিয়াল ডিসিশনের জায়গায় আসে, সেখানে কিছু সুবিধাও থাকে, অসুবিধাও থাকে। প্রথম কথা হচ্ছে যে মুন্নি আমি বলি, এখানে মোজাম্মেল বাবু, মঞ্জুরুল হাসান বলবো না বাবু ভাই, আমার সুবিধাটা আমি বলতে পারি যে আমার মাথার মধ্যে অনেক সময় সেল থাকে না যে আমার আসলে টিআরপি কমে যাবে, আমার কি জামায়াতের 50,000 লোক না দেখলে আমার টেলিভিশনটা না হবে। তুমি অতি সরলীকরণ করতেছো। এখানে মোজাম্মেল বাবু, মঞ্জুরুল হাসান বলবো এবং এখানে আমাদের যে ভাই আছেন কেউ তোমার চেয়ে জামাত বিরোধিতায় কেউ পিছায় নাই। হ্যাঁ, এখানে শুধু নাটক করো না, এখানে আমরা এখানে অতিক্রমী আচরণ না, এখানে আমরা বলছি না, এখানে আমি কোথায় ধিক্কার দিচ্ছি, আমার রিপোর্টার এসে বলল যে বাবু ভাই এর মধ্যে সব ছিল ইবনে সিনার অমুক সমুক, গলায় আইডি কার্ডও ঝুলানো ছিল। আমি রিপোর্টে এইটা নাই কেন? 10টাকে কেন তুমি জিজ্ঞেস করতে পারো নাই ইবনে সিনার থেকে কিভাবে ছুটি পেলা? আমি নিউজ দিতে হবে এবং কমপ্লিট নিউজ দিতে হবে। যদি আমরা গোলাম আজমের শুধু সব যাত্রা দেখাই, এটা এই লোকগুলি কোত্থেকে জোগাড় হলো, ইবনে সিনা, বাংলাদেশ ব্যাংক, টাকা কত খরচ হয়েছে, পুরাটা ইসলামী ব্যাংক বাংলাদেশ, তাহলে এটা কমপ্লিট যত কমপ্লিট। কিন্তু দিদি বলতে যেটা বলতেছেন যে ফ্যাক্ট রিমেইনস, আপনি কমপ্লিট নিউজ দেখাতে পারেন নাই। যতটুকু পারি, ধরেন হুমায়ুন আহমেদের শেষ যাত্রা যেরকম দেখানো হয়েছে, গোলাম আজমের শেষ যাত্রা তারপরও দেখানোর মধ্যে গ্লোরিফাইং ব্যাপার আছে। আমি ক্রেন দিয়ে হাজার হাজার লোক বুঝাতো যায় কখন লোক দেখাতে যাচ্ছি আর কখন সংবাদ দেখাতে যাচ্ছি, ওইটাই হচ্ছে পার্সপেক্টিভ। আমি ক্রেন দিয়ে যদি মহিমান্বিত করার চেষ্টা করি, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম সবকিছু কিন্তু নির্ভর করছে, মানে সেটার মধ্যেই যাচ্ছে এডিটোরিয়াল পলিসি, যে ঘটনাটা আছে আমি ঘটনাটা কতটুকু দেখাবো, কিভাবে দেখাবো, এইটাই কিন্তু নির্ভর করছে। এই এডিটোরিয়াল পলিসির কারণেই আমি যেটা বলছিলাম, এডিটোরিয়াল পলিসির কারণেই জামাতের গোলাম আজমের জানাজার যে মিছিল, সেটা কোনো টেলিভিশন লাইভ করেছে,
আর কোনো টেলিভিশন এই বিষয়ে কোনো কিছু করেনি। যখন জানাজা হয়েছে, জানাজার কথা বলেছে, যে জানাজা হয়েছে, ছবি দেখিয়েছে যতটুকু, মানে এডিটোরিয়াল ডিসিশন এটাই ছিল যে আমি কি এখন কি সেই যারা লাইভ করেনি তারা কি নিউজ দেয়নি? তারা অবশ্যই নিউজ তথ্য হিসেবে এখানে গ্লোরিফাই করার কিছু নাই। জুবাইর ভাই, আপনি যদি একটু অনুমতি দিতেন। দীপু ভাই কিছু বলতেছেন। দীপু ভাই খুব সংক্ষেপে যদি বলতেন, আমাদের 3 মিনিট হাতে আছে। দীপু ভাই, আমি একদম 30 সেকেন্ডে শেষ করব। আমার কথা হলো যে জামাতের এখন যে অবস্থা, সেটা হলো জামাত প্রকাশ্যে কিন্তু সংবাদ সম্মেলন করতে পারে না, কার্যক্রম করতে পারে না, যার কারণে কিন্তু তারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের খবরগুলো দেয়, যে খবরগুলো আমরা পিক করছি। আর 2 নম্বর, মুন্নি বলছে যে আদালতের রায় আছে, আদালতের রায়গুলো হচ্ছে কিন্তু ব্যক্তি ধরে ধরে, দল হিসেবে না। ফলে এখন দল হিসেবে কিন্তু জামাত এক্সিস্ট করছে, ফলে জামাত দল হিসেবে এক্সিস্ট করছে এবং বৈধ দল। সুতরাং তাদের যেহেতু প্রকাশ্য কার্যক্রমটা হতে দিচ্ছে না সরকার, সেই কারণে তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তাদের তথ্যগুলো দিচ্ছে, যেগুলো আমরা প্রচার করছি। এর মধ্যে তো গণমাধ্যমগুলো কোনো অন্যায় কিছু করছে না। দিবু ভাই, অন্যায়ের প্রশ্ন আসছে না, আপনি বক্তব্য পরিষ্কার করছেন। রেজন ভাই, আপনি কি এই প্রসঙ্গে কোনো কিছু বলবেন কিনা একটু যদি বলতেন। রেজন ভাই একদমই বলেন না। রেজন ভাই একটু যদি বলতেন এই প্রসঙ্গে আপনার মতামত। যুদ্ধ করে জায়গা পায় নাই। আমি বলতে চাই যে আমার মনে, আমি জানি না এই বিষয়বস্তু কেন বেছে নেওয়া হয়েছে যে জামাতকে মিডিয়া বাঁচিয়ে রেখেছে কিনা। যদি এরকম একটা পারসেপশন হয় তাহলে আমি বলবো যে বিএনপিকেও কিন্তু মিডিয়ায় বাঁচিয়ে রেখেছে। আসলে যার যা প্রাপ্য তাকে সেটি দিতে মিডিয়ার দায়িত্বই তাই। আমরা কিন্তু জামাতের হরতালের প্রচারের জন্য জামাতের হরতালের খবর দিই না, আমরা বড় মানুষের চাহিদার কথা মনে করে এই খবরটি দিই। কারণ মানুষ হরতাল সামনে আছে কি নেই সেটা বিবেচনা করে সে তার দিনের কর্মসূচি বা দিনের কাজগুলি সে সেইভাবে দিনটিকে সাজায়। মানুষের জন্যে, মানুষের চলাফেরার নিরাপত্তার জন্যও আসলে এই খবরটি বেশি করে দেওয়া উচিত। আর জামাত, আমি আগেই বলেছি, যে দল যে কর্মসূচি যেটুকু ডিমান্ড করে, যেটুকু ডিজার্ভ করে, সেটুকু যদি মিডিয়া দিয়ে থাকে, সেটুকু দেওয়া মিডিয়ার দায়িত্ব। এর কমও না, এর বেশিও না। আমি একটু যোগ করতে চাই 30 সেকেন্ডের মধ্যে। দীপু ভাই যেটা বলছে যে জামায়াত এখন প্রকাশ্যে কিছুই করতে পারে না, সুতরাং এটা আমাদের দায়িত্ব, এটা তাদের এই প্রেস রিলিজ বা ওয়েবসাইট থেকে খবরটা দেয়া। আমিও দায়িত্বশীলতার পার্সপেক্টিভ এক একজনের কাছে এক এক রকম। যখন নাকি বাংলাদেশের বিরুদ্ধে একটা দল, তারা প্রকাশ্যেও আসছে না, নানাভাবে তাদেরকে মানে যাতে নাকি অবৈধ দল হিসেবে আদালত যেখানে হচ্ছে, হরতাল ডাকাটা আদালত অবমাননা হচ্ছে, সেখানে একজন সাংবাদিক অথবা মাঠের রিপোর্টার হিসেবে আমারও এখানে মনে হয় যে এই খবরটা দেওয়া বোধহয় দেশের বিরোধিতা করা, আমার এটা মনে হয়। কিন্তু তারপরেও আমাকে প্রশ্ন করতে পারেন, তারপরে তো আপনি নিউজটা দিচ্ছে ওই কারণে, যে কারণ আমি না দিলে আপনি দিবেন, ইন্ডিপেন্ডেন্ট দিবে, 71 দিবে, তারপরে আমার নিউজ রুমে এসে বলবে যে আপনি কেন দিচ্ছেন না। সবাই মিলে যদি একসাথে, ওই যে কলিং জার্নালিজম আমরা সবাই মিলে একসাথে যখন বন্ধ করলাম, সেই পয়েন্টে আমরা আপনি যদি শেষ করে দিতেন একটু। আমার কথা হচ্ছে যে আমি এটাই বলবো যে না, মুন্নির কথার সাথে পুরোপুরি আমি না, এটা মূল কথা কিন্তু ঘুরে ফিরে ওইটাতেই আসে যে আপনার পলিসি, আপনি পলিসিতে কতটুকু দিবেন সেটাই হচ্ছে মূল জিনিস। এখন জামাত যতক্ষণ পর্যন্ত, আমি ওইটাতেই থাকবো, জামাত যতক্ষণ পর্যন্ত বৈধ দল, আমি জামাতের কর্মকাণ্ডর খবর প্রচার করব যেই সোর্সে পাচ্ছি সেই সোর্সে, রাইট। এবং এইভাবে কতটুকু গুরুত্ব দিবেন সেটা আপনি সম্পাদকের পাশাপাশি আমি যে জামাতের হরতাল ডাকছে কিন্তু হচ্ছে না, এটা আমি যত বেশি দেখাতে পারবো, যত বেশি বলতে পারবো, মানুষ উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আপনি দেখেন জামাতের যে হরতালগুলো প্রথম দিন অনেক রাস্তা গাড়ি কম বের হয়েছে, আমাদের এই দেখানোর কারণে পরদিন গাড়ি আরো বের হয়েছে। এবং আমি আশা করি যে আগামীকাল যে হরতাল ডেকেছে জামাত, আগামীকাল আরো অনেক গাড়ি বের হবে। আমি যাবতীয় ঘটনা দেখাতে থাকবো, আমার হাতে কোনো মিডিয়া থাকলে সম্পাদক, এবং আমার ভিউ পয়েন্ট, যদি জামাত হয় ওদের কন্ডেম করার জন্য যা সংবাদ পাই করব, সেটা আপনি করবেন। মোজাম্মেল বাবু, মুন্নী সাহা, আহমেদ জোবায়ের, মঞ্জুরুল হাসান বুলবুল, রেজন হক এবং মুসাফির দেব, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।